তাজমহল দ্বিতীয় খণ্ড। তাজউদ্দিন সিদ্দিকী এলেন। স্ত্রীকে যেহেতু রাজি করাতে পারলেন না, সেহেতু শেষ চেষ্টা হিসাবে তাজদারকে বললেন যেন সে বাড়ি ছেড়ে এভাবে না যায়। কিন্তু সে তাজদার সিদ্দিকী। 5 বছর বয়সে একদিন এমন হয়েছিল যে খেলার সময় নিজের মামার ছেলেকে মারামারি করায় রওশন আরা তাকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। তখন পুরো বাড়ির সবাই এমনি তার মামা মামি পর্যন্ত তাকে আনতে গিয়েছিল, কিন্তু মা তাকে না নিয়ে পর্যন্ত বাড়ির ভিতর যাবে না। মামা জোর করে কুলে তুলে ভিতরে নিয়ে গেলেও সে আবার বাইরে চলে গিয়েছিল। শেষমেশ রওশন আরাকে হার মানতে হয়েছিল, যদিও সেটা অনেকটা সময় পর। মায়েদের চেঁচড়া হতে হয় সন্তানদের কাছে, কিন্তু রওশন আরা সেই মায়েদের কাতারে পড়তেন না। তিনি 5 বছরের বাচ্চা ছেলের কাছে কখনো দমে যেতেন না। কঠোর শাসনে বড় ছেলেটাকে মানুষ করেছেন। সে এখনও পর্যন্ত মায়ের উপরে কথা বলে না, কিন্তু ছোটটা তেমনই হয়নি। শত চেষ্টার পরও সে মায়ের মনের মতো হয়নি। এ নিয়ে রওশন আরার আক্ষেপের শেষ নেই। তিনি ভেবেছিলেন একটা ভালো পরিবার থেকে ছেলের যোগ্য মতো মেয়েকে বউ করে আনবেন, কিন্তু সেটা হয়নি। এইবার মেয়ের ব্যাপারে একই রকম ভাবনা ছিল তার, কারণ গত 5 বছরে তার জন্য যতগুলো সম্বন্ধ এসেছে তার মধ্যে একটার আশেপাশে পাশের বাড়ির ছেলে আনিস দাঁড়াতে পারবে না। ছেলেটা খারাপ না, ছোট থেকেই চোখের সামনে বেড়ে ওঠা, নম্রভদ্র স্বভাবের, কিন্তু এই পরিবারের আজিজাইত্ব আর বর্তমান অবস্থার সাথে তাদের কোনো দিক দিয়ে যায়। আনিস মধ্যবিত্ত জীবনের টানাপোড়েনে অভ্যস্ত একটা সাধারণ ছেলে। তার স্বপ্নগুলো সীমাবদ্ধ, কিন্তু নুবার জন্য আসা প্রস্তাবগুলো সব কাটার চুক্তি ছিল। বিদেশে সেটেলড ফ্যামিলি, নামের পাশে বড় বড় ডিগ্রি আর বংশীয়। তারা আনিসকে কখনো প্রতিযোগী হিসেবে তো দূরে থাক, সাধারণ কোনো আলোচনার খোরাক হিসাবেও গণ্য করেনি। আনিস পাশের বাড়ির ছেলেও অবধি সীমাবদ্ধ ছিল, কিন্তু নুবার জীবনের সঙ্গী হওয়ার যোগ্যতা তার সামাজিক মানদণ্ডে একেবারেই অসম্ভব। গতবার যে সম্বন্ধটা নুবা ফিরিয়ে দিয়েছে, তারা সপরিবারে আমেরিকা সেটেল, বংশ গৌরব আছে, খান পরিবার, কত ভালো একটা ছেলে। কক্সবাজারের ঘটনাটির পরও তারা চেয়েছে কথা আগাতে, কিন্তু নুবা সুজা মানা করে দিল। মেয়ের মনে কি তখন থেকে এইসব গুজমিল চলছিল। রওশন আরা পারছেন না সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে। ছেলে মেয়েদের এইসব অবাধ্যতা তিনি আর নিতে পারছেন না। বারবার মানুষের কাছে তাকে ছোট হতে হচ্ছে। যে অভিজাত্যের অহংকার তিনি সারা জীবন আগলে রেখেছেন, আজ নিজের সন্তানদের কারণেই তাতে ফাটল ধরছে। তিনি বিছানায় শুয়ে রইলেন। তৌসিফ নিয়ে এসেছিল বাবুনিকে। বড় আম্মু, নাতনি তোমাকে টাটা দিতে এসেছে, চলে যাচ্ছ? রওশন আরা তার দিকে তাকালেন না। তার মা বাবার উপর ক্ষোভ, এই ক্ষোভে তিনি মুহূর্তে অন্ধ। তার এখন নাতি নাতনি ভালো লাগছে না। বড় আব্বু সারা শব্দ না পেয়ে বাবুকে নিয়ে চলে গিয়েছিল তৌসিফ। পাড়া পড়শিরা বাঁকা চোখে সবটা দেখছিল, তাই আফসার সাহেব তাজদারকে নিয়ে বাড়িতে চলে গেলেন। শাইনাকে শাহিদা বেগম ভিতরে নিয়ে গেছে। তাসনিবা জিমলির পাশে উঠানের এক কোণায় দাঁড়িয়ে আছে। রায়হান আশরাফের সাথে কথা বলছে। আনিস ভিতরে চলে গেছে তাজদারকে নিয়ে। রায়হান আর তাজউদ্দিন সিদ্দিকী বলছে একটু বুঝাতে, এই ছেলে সবসময় একরুখা সিদ্ধান্ত নেয়, সবসময় তার সিদ্ধান্ত ঠিক হবে এমন কোনো কথা নেই। তাজদার সোফায় বসে রইল। আফসার সাহেব পিঠে হাত রেখে বুঝাচ্ছেন, মায়ের কথায় বউ নিয়ে বেরিয়ে যেতে নেই, সব কিছুর একটা সমাধান আছে। এখন এই সময় যাবে কোথায় বাচ্চার মা নিয়ে? তাজদার তবুও দমল না। সে বলল, আমি ওই বাড়ি থেকে যখন একবার বেরিয়ে এসেছি তখন আর যাব না। গেলে আপনাদের মেয়ে বেশি অপমানিত হবে। অবশ্য এইসব অপমানে ওর কি যায় আসে? শাহিদা বেগম বললেন, ঝামেলা কি নিয়ে হয়েছে? শাহিনা আর তাজদার কেউ কিছু বলল না। সবাই মোটামুটি বুঝতে পারলো কারণটা, কিন্তু এটা বুঝতে পারল না এখানে তাদের টানার কি দরকার। অবশ্য দাদিমা পুরে বুঝিয়ে বললেন, রওশনারা কেন এত কেঁপেছেন? শাহিদা বেগম বললেন, তার মেয়ে আনার জন্য কি আমরা পাগল হয়ে যাচ্ছি? এত নাটক দেখানোর কি আছে বুঝি না। ছেলের চাপে পড়ে শানুকে বউ করে নিয়ে গিয়েছিল, এখন মুখোশ খুলছে। তাজদা শাইনা সকাল থেকে তাদের রুমে থাকা বিস্কিট খেয়েছিল, আর কিচ্ছু না। শাইনা তাই রান্নাঘরে চলে গেল।
সাবরিনা ও হাতে নাতি কিছু নাস্তা বানিয়ে নিচ্ছে। কোথাও যেতে হলে কিছু অন্তত মুখে দিতে হবে। শাহিদা বেগম এসে বললেন, রাতে ওখানে এত ঝামেলা হচ্ছে, তুই এখানে চলে আসবি না? ওর আব্বুকে ফেলে কিভাবে আসবো? কথা একটা বললেই হলো আম্মা। আমি চলে এলে আরও বেশি চিল্লাপাল্লা করার সুযোগ পেত। শাইনা কিছুক্ষণ পর নাস্তা নিয়ে যেতেই তাজদার দাঁড়িয়ে পড়ল। তুমি এখানে এসে নাস্তা বানানো শুরু করে দিয়েছো? আমি তোমাকে এই জন্য এখানে নিয়ে এসেছি। চলো। বাবু কোথায়? ওকে নাও, ঢাকায় চলে যাব। আফসার সাহেব তাদের একটু একা ছাড়লেন। শাইনা বলল, আগে খাওয়া দাওয়া করুন, মাথা ঠান্ডা হোক, তারপর কথা বলি। নিন খান, খেয়ে দিয়ে চিল্লাবেন। পেটকে কষ্ট দিয়ে লাভ নেই। আমার খিদে নেই। আছে, এই যে আমাকে খাবেন খাবেন করছেন। তাজদার মুখ ফিরিয়ে বসে রইল, মুখ শক্ত করে। শাইনা হতাশ হলো, বলল, রেগে গেলেন তো হেরে গেলেন। তোমার নাটকীয় কথাবার্তা বন্ধ করো। করব না। বোনের বিয়ে দিতে চেয়েছেন না, তাহলে বিয়ে না দিয়ে কেটে পড়বেন কেন? বড় আম্মু এখন যে কোনো একটা ছেলেদের আপুর বিয়ে দেবে, তখন তার মেয়ে যা ইচ্ছে করুক, আমার কি? কি স্বার্থপরের মতো কথা। অথচ উনি কাঁদছেন আপনি চলে যাচ্ছেন দেখে। আপনি চাইলে এখন ঘটনা ঘুরে যেতে পারে। ইউ আর ভেরি পাওয়ারফুল, বি ট্রাং ম্যান। আবার ও রসিকতা? মোটেই না। এখন আমি কি করব? আম্মা আব্বা দেখলাম রাজি আছে, তাই বোনের বিয়ে দেবেন, আর আপনি ও আরেকটা বিয়ে করবেন। তাজদার চমকে গেল। শাইনা বলল, সবাই তো তাই চাইছে। কাল আপনার ফুপু, খালা সবাই ফোন করে আপনাকে এই কথা বলেছে। তাজদার আশ্চর্য হলো, তুমি কি করে জানলে? আমাকে কি বোকা মনে হয় আপনার? আমি আপনাকে বলছি বিয়ে আরেকটা করুন। উনি আপনার মায়ের সাথে থাকবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমি সেটা পারিনি, তাই আমি ভালো বউ না। অবশ্য বড়ভাবে এমনটা না করে ও মন জয় করেছে। কোটিপতির মেয়ে বলে কথা। তাজদার বলল, সব কিছুর একটা লিমিট আছে, অফসুখ আছে। নাস্তা খেয়ে নিন আগে। তুমি আমাকে আর পেরা দিও না। ওকে দেব না। এখন যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনুন। কি? ওদের বিয়েটা দিন যত তাড়াতাড়ি সম্ভব, তারপর লন্ডনে ব্যাক করুন। আমি পটিয়ায় কোনো একটা ভাড়া বাসা নিয়ে থাকবো। 8,000 টাকা দিলে চমৎকার বাসা পাওয়া যায়। ঢাকায় যেহেতু একা থাকতে পারবো না, সেহেতু এখানে বাসায় থাকবো। ওই বাড়ি আমি আর যাচ্ছি না। এখন বাসায় চলো। আমি আমার এক বন্ধুকে বলেছি। হুট করে বাসায় ওঠা যাবে নাকি? ফার্নিচার নিয়ে যেতে হবে, অনেক কাজবাজ আছে। ওটা রেডি বাসা। বাসায় যাওয়ার অনেক ঝামেলার। আমি কিছুদিন এখানে থাকি। আপনি তো এখানে থাকবেন না, সেহেতু বাড়ি যান। এখানে অবশ্য আজ রাতটা থাকা যায়, গোপন মিটিং করার জন্য। বলেই শাইনা একটা হাসি দিল। তাজদার রেগে যাচ্ছে আর নিজেকে সামলাচ্ছে। তামাশা করছে তার সাথে। হাতি গর্তে পড়লে পিঁপড়া লাথি মারে, কথাটা মিথ্যে নয়। সকাল থেকে তাকে খুঁচাচ্ছে। সে বলল, তুমি আমার সাথে মশকরা করবে না, খবরদার। মশকরা করব না কেন? আমি একটা কথা বুঝে গিয়েছি জানেন, এই দুনিয়াটা শক্তের বক্ত নরমের জম। বড় আম্মু আজকে আমার সালামটা পর্যন্ত নিল না, আমার মেয়ের মুখটা পর্যন্ত দেখল না। আমি ওখানে চোখের পানি ফেলে এসেছি, আর ফেলবো না। দায়মুক্ত হয়েছি, আর আমার কোনো দায় নেই। তাজদারের এখন এইসব শুনতে ভালো লাগছে না। সে মায়ের ছেলে, মা সম্পর্কে স্ত্রীর মুখে এইসব শুনতে ও তার খুব একটা ভালো লাগছে না এমন নয়, কিন্তু কিছু করার নেই। তার মা ও এই মেয়েটি সম্পর্কে যা তা বলেছে। অন্য মেয়ে হলে হয়তো দোষারোপ করত এই বলে মায়ের অমতে কেন বিয়ে করেছেন। হয়তো আম্মু তার আড়ালে আর ও এমন অনেক কথা বলেছে। আনিস এসে নাস্তার প্লেট হাতে তুলে দিল। আগে খাওয়া শেষ করো। তাজদার ধীরে ধীরে খাওয়া শুরু করলো, কিন্তু তার সাথে কোনো কথা বলল না। তাজদার রাগী, অভিমানী। আনিস সেটা জানে। তার সময় চাওয়াতে তাজদার রেগে গিয়েছিল, মনে মনে খুব দুঃখ পেয়েছিল। এমনকি তাদের এই বন্ধুত্বের উপর একটা অভিমানও জন্মেছিল। কিন্তু এই সময়টুকু নেওয়া জরুরি ছিল। বিশেষ করে পরিস্থিতি তখন আগুন ছিল, তাই সবাইকে কথা বলার সুযোগ দেওয়াটা দরকার ছিল। মানুষের খুব রাগগুলো তখন বেড়ে যায় যখন তাদের কথা শোনার মানুষ থাকে না, কিংবা তারা মনের কথা বলতে পারে না।
তাই সে তার মা বোনদের সমস্ত অভিযোগ মনোযোগ দিয়ে শুনছে। তার মা আর বোনেরা সংসার করে যাচ্ছে। তারা জানে কোনো মেয়ে সংসারে ভালো হবে, কোন মেয়ে ভালো হবে না। তাদের কথা ফেলে দেওয়া যায় না। সে যদি সবার কথা মনোযোগ দিয়ে না শুনতো তাহলে তাদের মনের ভিতর একটা কূপ থেকে যেত। কিন্তু তারা নিজেদের কূপ আর অভিযোগ উগরে দিয়েছে। এমনকি তাকে নিশ্চুপ দেখে ওই মেয়ে তার পছন্দ হলে, বাড়িতে বউ করে নিয়ে আসার দরকার পড়লে সে কি করলে, তারা কি করলে ভালো হবে সেই পরামর্শও দিয়েছে। সে বিশ্বাস করে পৃথিবীতে অর্ধেক সমস্যার সৃষ্টি হয় একে অপরের কথা শোনা থেকে, একে অপরকে বুঝতে চেষ্টা না করা থেকে। শাহিদা বেগম এসে এটা ওটা তুলে তুলে দিলেন। তাজদার চুপচাপ খাচ্ছে। রাগ হোক, ক্ষোভ হোক, অভিমান হোক, সব ধীরে ধীরে মলিন হচ্ছে। কিন্তু সে নিজের বিয়ের সময় যেটা করেছে সেটা এখন করতে পারবে না। এই একটা ভুল সিদ্ধান্ত তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তার উচিত ছিল রওশন আরা আর মমতা দুজনকেই সময় দিয়ে বিয়েটা করা। সেটা না করায় আজকের এই পরিস্থিতি। তাই আবার ও জেদ দেখিয়ে একটা ভুলের সাথে সে নুবা আর আনিশকে জড়িয়ে দিতে পারবে না। রওশন আরা তার মা। রওশন আরা এ মুহূর্তে তাকে ছেলে হিসাবে অস্বীকার করলেও তিনি মাই। তাই মায়ের মনে আঘাত দিয়ে সে বোনকে নতুন সম্পর্কের দিকে ঠেলে দিতে পারবে না। তার নিজের জীবন নিয়ে কখনো বিস্তর ভাবনা তার ছিল না। ভবিষ্যতে সে ভাবেনি, কিন্তু বোনের বেলায় তাকে ভাবতে হবে। বন্ধুর জন্য হলেও একটা দায়বদ্ধতা থেকে তাকে ভাবতে হবে। আফসার সাহেব নিজের ঘরে গিয়ে বললেন, কিছুক্ষণ তুমি ঘুমাও বাবা, চোখের নিচে কালি পড়েছে, রাতে ঘুমাওনি বুঝতে পেরেছি। তাজদার চুপচাপ শুনেছে। শরীর ক্লান্ত, সত্যিই সারা রাত ঘুমায়নি। দু চোখের পাতা এক করতে পারেনি। সকালে কি করবে তা ভেবে, হুট করে মেয়ে আবার তার মাকে নিয়ে কোথায় উঠবে তা ভেবে শোয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ল। শাইনাও বিরক্ত করল না। ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিল। বাগ্নিদের ওই ঘরের আশেপাশেও যেতে দিল না, চেঁচামেচিতে ঘুম ভেঙে যাবে বলে। বিকেলে তাজদারের মামারা এসেছে। এই মা ছেলের মান অভিমান আর কত। এত কিছু হয়ে গেল, একবার ফোন করলেই তো হতো। ছেলে কেন বউ নিয়ে বেরিয়ে যাবে? তারা নিজেদের বোনকেই বেশি দোষ দিলেন। রওশন আরা পুরোটা সময় চুপ থাকল। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, নুবা এই বাড়ির ছেলেকেই বিয়ে করবে। জানার পর থেকে ওর মায়ের মাথা নষ্ট। এখন ছেলেমেয়েরা পছন্দ করলে আমাদের কি করার আছে? আনোয়ারা বেগম বললেন, ছেলে যদি যেমন তেমন হতো আমিও না বলতাম, কিন্তু ছেলে তো যথেষ্ট ভালো। সারা গ্রামে খোঁজ নিয়ে দেখো সবাই। তার শত্রু ও বদনাম করবে না। ছোট থেকে অভাব অনটনে বড় হয়েছে ওরা, কিন্তু মানুষ হয়েছে। এখন তোমাদের বোনকে এটা কে বুঝাবে বাবা? উড়নচণ্ডী মেয়েটা বিয়ে করবে বলছে, এটাই তো বেশি। তাজ এখন কোথায়? তাজউদ্দিন সিদ্দিকী বললেন, শ্বশুর বাড়িতে ছিল। কিছুক্ষণ আগে আনিসের সাথে বেরোতে দেখলাম। বাসায় উঠবে কালকের মধ্যে। এত করে বললাম, কিন্তু বাড়ি ফিরবে না। আনোয়ারা বেগম বললেন, ওকে জোর করে লাভ নেই। ওর মা ওকে 2 দিন ধরে কথা শুনিয়েছে, এত ধৈর্য দেখিয়েছে, এটাই বেশি। এমন বউ বাচ্চার মুখ পর্যন্ত দেখিনি। ওকে এখন কিছু বলে লাভ নেই। তোমরা এসেছো, এখন ওই বাড়িতে গিয়ে পারলে কথাবার্তা বলো। বিয়েটা হলে রাগ একটু কমতে পারে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো, মুরব্বীরা বসে কথাবার্তা বলবে, তারপর যা সিদ্ধান্ত হয়। সেই ফাঁকে তাজকে রাজি করানো যাবে বাড়ি ফিরতে। ঘরের ছেলে ঘরে না ফিরলে কেমন দেখায়। মাগরিবের আজানের পর 2 বাড়ির মধ্যে বৈঠক হলো। শাইনাদের বাড়িতে গিয়েছেন সবাই। তাজউদ্দিন সিদ্দিকী যাননি। তিনি সম্বন্ধীদের উপর সব ছেড়ে দিয়েছেন। রওশন আরাকে কোনো বাড়তি কথা বলতে বারণ করে নিজের কাজে চলে গিয়েছেন। তৌসিফের বাবা তৈয়বুদ্দিন সিদ্দিকী ছিল, রায়হান ছিল। তাজদার আর আনিস ফিরল এশার আজানের একটু আগে। এখন বড়রা সবাই মিলে কিছু একটা বলতে বলতে হাসাহাসি করছিল। তাজদার মামাদের দেখে থমকে গেল। মামা? জি, মামারা এসেছে। সব ছেড়ে ছুড়ে চলে এসেছি। এত রাগ করলে হয় সাহেব? মেয়ের বাবা হয়েছেন। বলতে বলতে ভাগ্নেকে বুকে জড়িয়ে নিলেন বড় মামা। তাজদার ছোটোবেলা থেকে মামার বাড়িতেই বেশি যাতায়াত করত। গ্রামে ফিরলেই সা করে মামার বাড়ি ছুটে যেত, সেখানে বেশি থাকত। তাই মামাদের সাথে তার বন্ধুর খুব গাঢ়। তিনি পিঠ চাপড়ে দিলেন, বললেন, বসো, চা খাও। তোমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত তোমাকে নিয়ে টেনশন করছে।
তৈয়বুদ্দিন সিদ্দিকী আনিসের সাথে পরিচয় করিয়ে দিলেন। বড় মামা বললেন, নতুন করে চেনার দরকার নেই। তাজের বিয়ের সময় আমরা একই টেবিলে বসে ভাত খেয়েছিলাম। নুবামনির চয়েস ভালো। আমার বাগ্নিকে গতবারই বলেছিলাম আমি বেঁচে থাকতে বিয়েটা করেন। সে কথা রেখেছে। সবাই একটু হেসে উঠল তখন। বসেন আনিস সাহেব। বলেন, কি খবর? আনিস সোফায় বসতে বসতে মুখ খুলতে যাবে তখনও তাজদার দমকে উঠল। তুই চুপ কর। তোর মুখে কিসের খবর? মামা খবরের সব হেডলাইন ওর মুখস্থ। জিজ্ঞুস করবে না। বলা শুরু করলে ফজরের আজান দেবে। আনিস হা করে তার দিকে চেয়ে রইল। সবাই সশব্দে হেসে উঠলেন। বড় মামা বললেন, এমন জামাই তো দরকার। তিতলি চলে এসেছিল শাইনার কাছে। পর্দার আড়ালে দাঁড়িয়ে তার সব কথা শুনছে। তাজদারের কথা শোনার পর পর্দার অপাশের সবার হাসির শব্দ শোনা গেল। তিতলি চটফটিয়ে উঠে বলল, যাই আপুকে বলে আসি। শাইনা বলল, কিছু বলতে হবে না। তিতলি বলল, আপু বলেছে এখানে কি কথা হচ্ছে সেই সব গিয়ে ওকে বলতে। তোমার সাথে কথা বলতে বলতে সব ভুলে যাচ্ছি। যাই বলে আসি। প্রথমত মামা আনিস ভাইয়ের হ্যান্ডশেক করেছে, তারপর জড়িয়ে ধরেছে, তারপর বলেছে আনিস সাহেব বসেন, কি খবর বলেন। তারপর তিতলিনি ভুলে যাস না, গাদার বাচ্চা। ননদিনীর চোখে পানির কিন্তু পাওয়ার আছে। জিমলির কথা শুনতে শুনতে তাসনুবা পায়চারি করতে লাগলো। থ্যাংক ইউ। চিন্তা হচ্ছে না? হচ্ছে। আমি বললাম তো বিয়ে ফাইনাল। তাজ সাহেব যা রেগে গেছেন, তাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য হলে ও বিয়েটা হতে হবে।